বিহারের ভাগলপুর জেলার নওগাছিয়া শহরে অভিজিৎ নামে এক ৩০ বছরের সরকারি শিক্ষক তার ৫ বছরের ছেলে অর্জুনের সঙ্গে বসেছিল। বাবা ছেলে দুজনেই কারোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আসলে অভিজিৎ তার প্রতিবেশী রীতা দিদির সঙ্গে ঘরের কাজের জন্য একজন সাহায্যিকার কথা বলেছিল, কারণ একা ছেলেকে সামলানো আর ঘর চালানো কঠিন হয়ে পড়ছিল। অভিজিতের জীবন সবসময় সহজ ছিল না। সে ছিল এক গরিব কৃষক বিনোদ সিংয়ের ছেলে। তার বাবার চাষবাস থেকে ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। অভিজিৎ ছোটবেলা থেকে মাঠে কাজ করত আর রাতে দিয়ার আলোয় পড়াশোনা করত। তার মনে একটা স্বপ্ন ছিল, পড়াশোনা করে কিছু হওয়া আর তার বাবা মায়ের নাম উজ্জ্বল করা। বহু বছরের কঠোর পরিশ্রমের পর অভিজিৎ বিএডের পড়াশোনা শেষ করল এবং সরকারি স্কুলে শিক্ষকের চাকরি পেল। গ্রামের লোকেরা তার প্রশংসা করত, দেখো বিনোদের ছেলে কিভাবে ভাগ্য বদল করেছে, এখন সে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। একদিন গ্রামের ললিতা দেবী অভিজিতের বাড়িতে এলো। তিনি একটি ছবি নিয়ে এসেছিলেন যাতে মাধবী নামে এক সুন্দরী মেয়ে ছিল। ললিতা দেবী বললেন, অভিজিৎ বাবু, এ আমার আত্মীয়, অন্য গ্রামে থাকে, খুব সরল সাধারণ মেয়ে এবং ঘরের সব কাজ জানে, তোমার জন্য একদম ঠিক হবে। অভিজিৎ ছবিটা দেখল। মাধবীর চোখে এক বিশেষ নিষ্পাপ ভাব ছিল যা তাকে খুব পছন্দ হলো। কয়েকদিন পর দুজনের দেখা হলো। মাধবী সত্যি খুব সুন্দরী ছিল, তার কথায় মিষ্টতা ছিল, আর যখন সে হাসত তখন মনে হতো যেন চাঁদ উঠেছে। অভিজিৎ তার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। দুই পরিবারের সম্মতিতে অভিজিৎ আর মাধবীর বিয়ে ঠিক হয়ে গেল। পুরো গ্রামে উৎসবের পরিবেশ তৈরি হলো। ঢোল নাগড়া বাজল, মিষ্টি বিতরণ হলো এবং দুজনের বিয়ে খুব ধুমধামে হলো। বিয়ের পর ৬ বছর ধরে দুজনে খুব খুশিতে ছিল। অভিজিৎ প্রতি সকালে স্কুলে যেত আর মাধবী ভালোবাসার সঙ্গে ঘর সামলাত। দুজনের মধ্যে গভীর প্রেম আর বোঝাপড়া ছিল। অভিজিৎ মাধবীর প্রতিটি খেয়াল রাখত আর মাধবীও তার প্রতিটি প্রয়োজন বুঝত। তারপর তাদের ঘরে এক ছেলের জন্ম হলো, যার নাম রাখা হলো অর্জুন। ৩ বছর কেটে গেল। অর্জুন তখন খুব দুষ্ট হয়ে গেছে। সারাদিন এদিক ওদিক দৌড়াদৌড়ি করত। মাধবী তার পিছনে পিছনে দৌড়াত। অভিজিৎ স্কুল থেকে এসে ছেলের সঙ্গে খেলত আর মাধবীর হাসি দেখে তার মন ভরে যেত। সবকিছু একদম ঠিকঠাক চলছিল। অভিজিতের মনে হতো যে তার জীবন এখন পূর্ণ। কিন্তু জীবনে হঠাৎ ঝড় এসে যায়। এক সন্ধ্যায় অভিজিৎ স্কুল থেকে বাড়ি ফিরল। সে ক্লান্ত ছিল, কিন্তু অর্জুনকে দেখে তার সব ক্লান্তি দূর হয়ে গেল। সে অর্জুনকে কোলে বসিয়ে তার সঙ্গে স্কুলের গল্প করছিল। মাধবী চা বানিয়ে আনল, কিন্তু তার মুখে এক অদ্ভুত উদ্বেগ ফুটে উঠছিল। তখন মাধবী এমন কিছু বলল যাতে অভিজিতের হৃদয় ধড়াস করে উঠল। মাধবী ধীরে ধীরে বলল, অভিজিৎ, আমি এখানে খুশি নই। আমার মনে হয় আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। অভিজিতের মনে হলো যেন আকাশ থেকে বাজ পড়ল। তার হাত থেকে চায়ের কাপ ছাড়তে ছাড়তে বেঁচে গেল। সে হতভম্ব হয়ে বলল, মাধবী, এটা কি বলছো? এটা কি কোনো মজা? কিন্তু মাধবীর গম্ভীর মুখ দেখে স্পষ্ট বোঝা গেল যে সে সত্যি কথা বলছে। অভিজিতের কণ্ঠ কাঁপতে লাগল। সে ভয় ভয়ে জিজ্ঞাসা করল, এমনটা কি হলো? আমি কি কোনো ভুল করেছি? প্লিজ বলো তো। কিন্তু মাধবী চোখ নিচু করে শুধু এইটুকু বলল, বাস, আমি তোমার সঙ্গে থাকতে চাই না। অভিজিতের গলা শুকিয়ে গেল। সে বুঝতে পারছিল না হঠাৎ কি ঝড় এলো। পরের কয়েকদিন সে বারবার মাধবীর কাছে কারণ জিজ্ঞাসা করল, কিন্তু মাধবীর চুপ থাকা তাকে আরও বেশি অস্থির করে তুলল। অভিজিৎ খুব বিচলিত হয়ে পড়ল। সে মাধবীর বাবা মাকে ফোন করল। মাধবীর বাবা শৈলেনজি হতবাক হয়ে গেলেন এবং বললেন, আমরা শীঘ্রই আসছি। মাধবীর বাবা মা এলো। তারা জিজ্ঞাসা করল, মেয়ে, অভিজিৎ এত ভালো ছেলে, তাহলে ডিভোর্স কেন? কিন্তু মাধবী তার বাবা মাকেও কিছু বলল না। একদিন মাধবী তার জিনিসপত্র বাঁধল। সে অর্জুনকে অভিজিতের কাছে রেখে বলল, এখন আমি যাচ্ছি। অর্জুন তাকে থামানোর চেষ্টা করলেও মাধবী শুনল না। সে তার মায়ের বাড়ি চলে গেল। আদালতে ডিভোর্স হয়ে গেল। মাধবী 1 লাখ টাকা পেল। অভিজিৎ তার ছেলের সঙ্গে একা রয়ে গেল। 2 বছর কেটে গেল। অভিজিতের বদলি হলো কাটিহারে। এখন তাকে ঘরের কাজের জন্য সাহায্যের প্রয়োজন ছিল। প্রতিবেশী রীতা বলেছিল যে কাল একজন কাজের মহিলা আসবে। শনিবার সন্ধ্যায় অভিজিৎ আর অর্জুন বাড়িতে বসেছিল। তখন দরজায় খটখট শব্দ হলো। অভিজিৎ উঠে দরজা খুলল। সামনে যিনি দাঁড়িয়েছিলেন তাকে দেখে অভিজিতের শ্বাস থেমে গেল। সে আর কেউ নয়, তার ডিভোর্সপ্রাপ্তা স্ত্রী মাধবী ছিল। অভিজিতের চোখ স্থির হয়ে গেল। দরজায় দাঁড়ানো মাধবীকে দেখে তার মাথা ঘুরে গেল। 2 বছর পর হঠাৎ এখানে তার ডিভোর্সপ্রাপ্তা স্ত্রী।
সে কিছুই বুঝতে পারছিল না। মাধবীও অভিজিৎকে দেখে হতবাক হয়ে গেল। তার চোখ ভরে এলো এবং সে চোখ নিচু করে দাঁড়িয়ে রইল। রীতা দিদু কি তোমাকে পাঠিয়েছেন? অভিজিৎ কাপা কণ্ঠে জিজ্ঞাসা করল। মাধবী চোখ না তুলে মাথা নেড়ে হ্যাঁ বলল। অভিজিতের গলা শুকিয়ে গেল। তার মনে হাজারো প্রশ্ন উঠতে লাগল। এই মাধবী এখানে কাজের মহিলা হয়ে কিভাবে এলো? তার 1 লাখ টাকা কোথায় গেল? 2 বছরে এমন কি হলো? মাধবীর দৃষ্টি সোফায় বসা অর্জুনের দিকে পড়ল, যে এখন বড় হয়ে গেছে। তার মুখে মায়ের ভালোবাসা ফুটে উঠল, কিন্তু অর্জুন রাগে মুখ ফিরিয়ে নিল। মাধবীর মন ভেঙে গেল। সে কিছু না বলে ফিরে যেতে লাগল। মাধবী, থামো, অভিজিৎ ডাকল। অর্জুন, তুমি বাইরে গিয়ে খেলো। ছেলে চলে যাবার পর অভিজিৎ দরজা বন্ধ করে মাধবীকে ভিতরে বসালো। সে 1 গ্লাস জল দিল। মাধবীর চোখের জল থামছিল না। বলো মাধবী, এসব কি? অভিজিৎ রাগ এবং দুঃখ মিশ্রিত কণ্ঠে বলল। 2 বছর আগে তুমি কোনো কারণ ছাড়াই আমাকে ডিভোর্স দিয়েছিলে। আমি তোমাকে এত টাকাও দিয়েছিলাম। এখন এখানে কাজের মহিলা হয়ে কিভাবে এলে? মাধবী চোখের জল মুছে হিচকি তুলে বলল, অভিজিৎ, যখন আমি তোমার সঙ্গে ছিলাম তখন সব কিছু ঠিক ছিল, কিন্তু একদিন বাজারে গিয়েছিলাম, সেখানে আমার কলেজের বন্ধু অমরের সঙ্গে দেখা হলো। সে বলল যে সে আমাকে খুব ভালোবাসে। সে আমাকে ভুলিয়ে বলল অভিজিতের কাছ থেকে ডিভোর্স নিয়ে তার সঙ্গে বিয়ে করতে। অভিজিতের মুখ লাল হয়ে গেল। কি বললে? অন্য কারোর জন্য তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? মাধবী কাঁদতে কাঁদতে বলল, আমি তার কথায় ভুলে গিয়েছিলাম। সে প্রতিশ্রুতি দিয়েছিল যে ডিভোর্সের পর আমার সঙ্গে বিয়ে করবে। আমি ভেবেছিলাম হয়তো সে আমাকে সত্যিই ভালোবাসে। আমি বোকা ছিলাম অভিজিৎ, খুব বড় বোকা। তারপর কি হলো? অভিজিৎ কঠিন কণ্ঠে জিজ্ঞাসা করল। ডিভোর্সের পর যখন আমি অমরের সঙ্গে দেখা করলাম, তখন সে বলল যে সে তো কেবল মজা করছিল, তার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। মাধবীর গলা ভারী হয়ে গেল। সে বলল সে শুধু আমার সুবিধা নিতে চেয়েছিল। অভিজিতের হুঁশ উড়ে গেল। কি বলছো? সে বলল যে আমি তো একজন ব্যবহারিত মহিলা, কে আমাকে বিয়ে করবে? আমি ভেঙে পড়লাম অভিজিৎ। আমি মায়ের বাড়ি ফিরে এলাম, কিন্তু কাউকে সত্যি বলতে পারিনি। বাবা মাকে কিভাবে বলতাম যে আমি অন্য কারোর জন্য আমার ঘর ভেঙেছি? অভিজিতের রাগ ধীরে ধীরে দুঃখে পরিণত হলো। মাধবী আরও বলল, তারপর করোনা এলো। মা বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। তাদের চিকিৎসায় সব টাকা শেষ হয়ে গেল, কিন্তু তারা বাঁচলেন না। ভাই রাকেশ আমার উপর খুব রেগেছিল। তার স্ত্রী আমাকে তিরস্কার করত। শেষে তারা আমাকে বাড়ি থেকে বের করে দিল। তখন অভিজিৎ ধীরে বলল, আমি চাকরি খোঁজার চেষ্টা করলাম, কিন্তু সব জায়গায় লোকেদের নোংরা দৃষ্টি ছিল। কেউ একজন ডিভোর্সপ্রাপ্ত মহিলাকে সম্মানের সঙ্গে চাকরি দেয় না। শেষে আমি বাড়িতে ঝাড়ু মোছা আর বাসন মাজার কাজ শুরু করলাম। এখানে এসে রীতা দিদির সঙ্গে দেখা হলো। তিনি তোমার নাম বললেন। তখন আমার হৃদয় জোরে ধড়কতে লাগলো। আমি চলে এলাম, কারণ আমি আমার ছেলেকে দেখতে চেয়েছিলাম। মাধবী ফুপিয়ে কেঁদে উঠল। অভিজিৎ, আমি খুব বড় ভুল করেছিলাম। আমি আমার ভালোবাসার স্বামীকে, আমার সন্তানকে, আমার সুখী সংসার সব হারিয়েছি। আজ আমি একজন কাজের মহিলা হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি। অভিজিতের মনে ঝড় উঠল। একদিকে মাধবীর প্রতারণার রাগ ছিল, অন্যদিকে তার অবস্থা দেখে মায়াও হচ্ছিল। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, মাধবী, যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন তুমি এখানে কাজ করো, আমি তোমাকে টাকা দেব, কিন্তু শুধু কাজের জন্য, আর কিছু নয়। মাধবী অশ্রুভরা চোখে অভিজিতের দিকে তাকালো। আমি বিনা মূল্যেও তোমার কাজ করব অভিজিৎ, শুধু এইটুকু চাই যে আমার ছেলেকে দেখতে পারি। না, অভিজিৎ বলল, আমি টাকা দেব, এটা একটা ব্যবসায়িক সম্পর্ক। মাধবী মনমরা করে হ্যাঁ বলল। পরের দিন থেকে সে অভিজিতের বাড়িতে কাজ করতে আসতে লাগলো। শুরুতে অর্জুন তার সঙ্গে কথাও বলতো না, কিন্তু ধীরে ধীরে মাধবীর ভালোবাসার সামনে ছেলের রাগ গলে যেতে লাগলো। মাধবী খুব মন দিয়ে কাজ করত, বাড়ি ঝকঝকে রাখত, খাবার তৈরি করত আর অর্জুনের বিশেষ যত্ন নিত। অভিজিৎ দেখত যে মাধবী কতটা পরিশ্রম করে কাজ করছে। তার মনেও মাধবীর জন্য নরম ভাব আসতে লাগলো। 1.5 মাস কেটে গেল। এক সন্ধ্যায় অভিজিৎ স্কুল থেকে ফিরল, দেখল অর্জুন জ্বরে কাতরাচ্ছে। মাধবী তাকে পাখার হাওয়া করছিল আর বারবার তার কপাল দেখছিল। মায়ের ভালোবাসা দেখে অভিজিতের মন ভরে গেল। সেই রাতে অর্জুন খুব অসুস্থ হয়ে পড়ল। মাধবী সারা রাত জেগে তার দেখাশোনা করল। সকালে ছেলের জ্বর কমে গেল। অভিজিৎ দেখল মাধবীর চোখ লাল হয়ে গেছে, রাতভর না ঘুমানোর কারণে। সেই দিন সন্ধ্যায় অভিজিৎ সিদ্ধান্ত নিল, যখন মাধবী
কাজ শেষ করে চলে যাচ্ছিল, অভিজিৎ তার হাত ধরল। মাধবী চমকে গেল। মাধবী, অভিজিৎ ধীরে বলল, যদি তোমার ইচ্ছা হয় তাহলে কি আমরা আবার একসঙ্গে থাকতে পারি? আমি তোমাকে ক্ষমা করছি। মাধবীর চোখ থেকে অশ্রুর ধারা বয়ে গেল। সে অভিজিতের পায়ে পড়ে গেল। অভিজিৎ, তুমি যদি আমাকে দ্বিতীয় সুযোগ দাও তাহলে আমি তোমার এই উপকার কখনো ভুলব না। আমি আর কখনো তোমাকে ধোঁকা দেব না। অভিজিৎ তাকে তুলে বলল, সব ভুলে যাও মাধবী, আমরা নতুন করে শুরু করি। আশেপাশের লোকেরা আর আত্মীয়রা অভিজিৎকে বোকা ভাবতে লাগল। লোকেরা নিজেদের মধ্যে বলাবলি করত, যে মহিলা সব কিছু দেওয়ার পরেও চলে গিয়েছিল, এখন জানি না কোথায় থেকে মুখ কালো করে ফিরে এসেছে। কিন্তু অভিজিৎ কারো কথা শুনল না। পরের সপ্তাহে দুজনে মন্দিরে আবার বিয়ে করল। অর্জুন প্রথমে একটু অদ্ভুত লাগল, কিন্তু ধীরে ধীরে সে বুঝল যে এখন তার মা ফিরে এসেছে। এখন অভিজিৎ, মাধবী আর অর্জুন কাটিহারে খুশিতে থাকছে। মাধবী তার ভুলের শাস্তি পেয়েছিল, কিন্তু অভিজিতের ভালোবাসায় তাকে দ্বিতীয় সুযোগ মিলল। কখনো কখনো জীবনে ভুল হয়ে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা সব সময় ক্ষমা করতে জানে। কখনোই অন্যের কথায় এসে নিজের সম্পর্ক ভাঙা উচিত নয়। এই দুনিয়া এমনভাবে দেখায় যে তুমি তাদের জন্য খুব বিশেষ, কিন্তু বাস্তবে তারা তোমার থেকে ঈর্ষা করে। এই গল্প আমাদের শেখায় যে সম্পর্কে প্রতারণা খুব বড় ভুল, কিন্তু ক্ষমা আর দ্বিতীয় সুযোগের শক্তিও খুব বড়। অভিজিৎ কি ঠিক করল মাধবীকে দ্বিতীয় সুযোগ দিয়ে, নাকি তাকে মাধবীকে গ্রহণ করা উচিত ছিল না? আপনার কি মতামত? মন্তব্য করে অবশ্যই জানান এবং আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।